হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর কোষে দেখি 5.2 এর থেকে একের দাগের এ বি সি আর ডি এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। আর এর আগের ভিডিওতে কোষে দেখি 5.1 পুরো কমপ্লিট করে নিয়েছি, আর তার সাথে এই 5 নাম্বার চ্যাপ্টারের পুরো কনসেপ্টটাও ক্লিয়ার করে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই কনসেপ্টটা আগে দেখে নিয়েছো, তারপরেই 5.2 এর অঙ্কগুলো শুরু করবে। তো দেখো, এখানে একের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেখানে কি বলা রয়েছে যে নিচের সহ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধান যোগ্য কিনা দেখি, আর সমাধান যোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। তো এই যে দুটো করে সমীকরণ দেওয়া রয়েছে, অর্থাৎ দুটো করে সরল লেখা। তো দুটো সরল লেখার মধ্যে কিরকম সম্পর্ক হলে তারা পরস্পরকে ছেদ করে বা পরস্পরের সমান্তরাল হয় বা একটার উপর একটা সমাপতিত হয়, সেটা আমরা আগে একবার শিখে নিয়েছি, তাই তো? কারণ ওই যে কখন যখন ছেদ করছে তখন কিরকম সমাধান পাওয়া যায়, যখন সমান্তরাল হয় তখন কিরকম সমাধান পাওয়া যায়, ওই ব্যাপারগুলো না জানলে কিন্তু অঙ্কগুলো করতে পারবো না। তো দেখো, এই যে অঙ্কগুলোতে দুটো করে সমীকরণ দেওয়া রয়েছে, তো তো আমরা কি করব, প্রথমে একটা সাধারণ ব্যাপার আগে বুঝে নেব। তো তোমরা আগে যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বোঝো, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। পরের জায়গাটা তোমাদের দেখারই দরকার হবে না, আমি যে অঙ্কগুলো করে দেবো সেটা না দেখেও কিন্তু তোমরা শুধুমাত্র যদি কনসেপ্টটা একবার বুঝে নাও, তাহলে সেখান থেকে অঙ্কগুলো নিজেরাই চেষ্টা করে করতে পারবে। তাহলে দেখো, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ যেটা, তার একটা সাধারণ আকার রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, বা এটা মাইনাস সিও হতে পারে, প্লাসগুলো মাইনাস হতে পারে। ঠিক আছে, এবার আমরা যেহেতু দুটো সমীকরণ নিচ্ছি, তাহলে দুটো সমীকরণ নিলে তো দুটোই যদি একই রকম দেখতে হয়ে যায়। দেখো, দুটোকেই যদি এরকম নিই, কারণ এটাই সাধারণ আকার, তো সমীকরণ নিলে আমাদেরকে এই আকারেই নিতে হবে। তো এক্ষেত্রে দুটো সমীকরণকে আলাদা করার জন্য আমরা এই সহগগুলোকে চেঞ্জ করে দেবো, একটার 1 একটার 2 এরকম করে ধরে নেব। a1 a2 b1 b2 আর c1 c2। ঠিক আছে, তাহলে একটা সমীকরণ কি হলো, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তোমাদের দেখবে সমস্ত অঙ্কগুলোতে এরকম ঠিক দুটো সমীকরণ দেওয়া থাকবে। ঠিক আছে, এবার দেখো তিনটে জিনিস হয়। ঠিক আছে, আমরা এখানে তিনটে জিনিস করব, এই তিনটে ঘর তোমরা খুব ভালো করে বুঝে নাও। প্রথমটাতে দেখো, আমাদের এই যে সহগগুলো রয়েছে a1 a2 b1 b2 আর c1 c2, এদের মধ্যে সম্পর্ক, এদের সম্পর্ক থেকে আমরা সেখান থেকে সরলরেখাগুলো কিরকম দেখতে আর তার কিরকম সমাধান পাওয়া যাবে সেটা বুঝে যাব। তাহলে প্রথমে দেখো, এখান থেকে আমরা একটা লিখছি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। ঠিক আছে, এই যে সহগ যেগুলো রয়েছে, তোমরা দেখবে যে সহগ যেগুলো রয়েছে তাদের অনুপাতগুলোর মধ্যে কেমন সম্পর্ক। তোমরা a1 বাই a2 আর b1 বাই b2 বার করলে তারপর দেখলে তারা অসমান হচ্ছে। এটা হতে পারে, বা এরকম হতে পারে a1 বাই a2 সমান b1 বাই b2। ঠিক আছে, সমান হতে পারে। এবার তার সাথে আরো একটা জিনিস রয়েছে, একটা c1 বাই c2 রয়েছে। তাহলে এবার এর সাথে আবার দুটো জিনিস হতে পারে, যদি a1 a2 আর b1 b2টা সমান হয়ে যায়, তার সাথে c1 c2টা সমান হতেও পারে, নাও হতে পারে। তাহলে এটাতে লিখেছি সমান হতে পারে, আর এটাতে a1 a2 আর b1 b2টা সমান, কিন্তু c1 আর c2টা মানে c1 বাই c2টা এদের সাথে সমান নয়। ঠিক আছে, এবার দেখো প্রথমে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমরা যে সরল রেখাগুলো পাই তারা হচ্ছে পরস্পর ছেদি সরলরেখা। অর্থাৎ কেমন সেটা আমি বলছি। দেখো, দুটো সরলরেখা এক্ষেত্রে কি হয়, পরস্পরকে ছেদ করে। অর্থাৎ এরকম তোমরা গ্রাফ আঁকলে বুঝতে পারবে যে একটা সরলরেখা এরকম হবে আর একটা সরলরেখা এরকম হবে, এই টাইপের। অর্থাৎ তারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এক্ষেত্রে আমরা কি, এক্ষেত্রে এই যে সমীকরণ দুটো এটা অবশ্যই সমাধান যোগ্য, তাই তো? আমাদের প্রথমেই বলেছে সমাধান যোগ্য কিনা দেখতে, তাহলে আমরা লিখবো যে সমাধান যোগ্য ও একটি সমাধান আছে। এদের সমাধান যোগ্য কিন্তু একটি সমাধান আছে। এবার হচ্ছে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। অর্থাৎ এই যে অনুপাতগুলো সবাই সবার সাথে সমান হয়ে গেছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এরা হবে দুটি সমাপতিত সরলরেখা। অর্থাৎ কেমন হবে সেটা আমি ছবি এঁকে বলছি, দুটি সমাপতিত সরলরেখা। সমাপতিত মানে কি, অর্থাৎ একটা সরলরেখা তোমরা এঁকে দেখবে যে এরকম একটা সরলরেখা পাচ্ছ,
আবার ঠিক এর উপরেই আরো একটা সরলরেখা পাচ্ছ, দুটো একদম একই সরলরেখা। তাহলে এক্ষেত্রে কতগুলো সমাধান পাবো? এক্ষেত্রে দেখো এই দুটো সরলরেখার উপরে এরকম অসংখ্য বিন্দু রয়েছে, ঠিক আছে? সরলরেখার উপরে যে কোনো বিন্দু নিলে সেগুলোই হবে ওর সমাধান। তাহলে এটাও আমরা বলতে পারবো কি, এক্ষেত্রেও সমীকরণ দুটো অবশ্যই সমাধানযোগ্য। এবং কতগুলো সমাধান পাওয়া যাচ্ছে? এক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাচ্ছি এবং অসংখ্য সমাধান আছে, তাই তো? এটা হলো। আর একটা দেখো রয়েছে যেটাতে আমরা a1/a2 b1/b2 পরস্পর সমান, কিন্তু c1/c2টা ওদের সাথে সমান নয়। তাহলে এই দুটো হয়ে গেল। আর একটা কি বাকি রয়েছে? এরা হবে কি পরস্পর সমান্তরাল। সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হয়ে যাবে, অর্থাৎ ওদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। এরকম একটা সরলরেখা আর ওর ঠিক সমান্তরালে আর একটা সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, তারা ঠিক দুজনেই সোজা যেতে থাকবে। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা কোনো সমাধান পাবো কি? তাহলে এক্ষেত্রে কি সমাধানযোগ্য নয়, অর্থাৎ কোনো সমাধান নেই, ঠিক আছে? তো তোমরা এই পুরো ব্যাপারটা যদি মাথায় রাখতে পারো, মনে রাখতে পারো, তাহলে এখান থেকে পরে যতগুলো অঙ্ক রয়েছে সমস্তগুলো করতে পারবে। তোমাদের সমীকরণ কিরকম থাকে দেখো, দেখো একটা সমীকরণ লিখে আমি দেখাচ্ছি। এখানে যেটা রয়েছে x প্লাস ওয়াই সমান রয়েছে 20, ঠিক আছে? এবার সমান 20টা তোমরা এদিকে -20 সমান 0 করে নিলে। আর একটা সমীকরণ রয়েছে 10x প্লাস 5y সমান 140 রয়েছে, সেটাকে বাঁদিকে নিয়ে আসলে -140 হলো, ঠিক আছে? এবার তোমরা a1 a2 b1 b2 c1 তুমি কি করে খুঁজবে? তোমরা দেখবে x এর সহগ কত রয়েছে, সেটা হবে a1, পরেরটাতে যেটা x এর সহগ সেটা a2। তাহলে এখানে a1/a2 কত হচ্ছে দেখো 1/10। এখানে b1/b2 y এর সহগগুলো থেকে আমরা পাই b1 আর b2। তাহলে এখানে b1 কত, y এর সহগ দেখো 1 রয়েছে আর এখানে y এর সহগ 5 রয়েছে, তাহলে b1/b2 হয়ে গেল 1/5। তাহলে এখান থেকে আমরা প্রথমেই দেখলাম যে এই দুটো তো সমান হলোই না, তাই তো? a1/a2 আর b1/b2ই সমান হলো না, তার মানে আমরা এই পরের ব্যাপারগুলোতে আর যাবোই না। প্রথমেই যখন এই দুটোই সমান হয়নি, তার মানে আমরা বুঝে যাব যে সরলরেখাগুলো পরস্পর ছেদি এবং এদের হচ্ছে সমাধানযোগ্য একটি সমাধান আছে, তার মানে একটাই সমাধান পাবো নির্দিষ্ট বিন্দুতে যেখানে ছেদ করবে, যখন সমান হলো না। এবার দেখো আবার একই রকম এই সমীকরণটাতেই যদি এখানে ধরো থাকলো 10, ঠিক আছে? এখানে 10 থাকলো আর এখানে থাকলো এটা 200, তখন কি হবে? তখন আমাদের দেখো a1/a2 কত হয়েছে, a1/a2 হচ্ছে 1/10, এটা ঠিক আছে। b1/b2 কত, এখানে b1 অর্থাৎ y এর সহগ হচ্ছে 1 আর এখানে y এর সহগ হচ্ছে 10, তাহলে এটা হয়ে গেল 1/10। তার মানে এই দুটো সমান হয়ে গেছে, এই যে এই দুটো ক্ষেত্রেই। এবার যখনই a1/a2 b1/b2 সমান হয়ে গেল, আমাদের এবার যেতে হবে c1/c2 তে, দেখতে হবে ওটা কি হচ্ছে। তো c1/c2 কত রয়েছে দেখো, এখানে c1 রয়েছে -20 আর c2 রয়েছে -200, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 20 একে 20 আর এখানে 20 একে 20 আর একটা শূন্য হলো। দেখো তাহলে তিনটেই সমান পেয়ে গেলাম। তিনটে সমান অর্থাৎ কি, যখন a1/a2 সমান b1/b2 সমান c1/c2 পাবো, তখন বলতে পারবো যে সরলরেখা দুটি সমাপতিত হয়েছে, অর্থাৎ কি এক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো। এবার যখন আমরা অসংখ্য সমাধান পাবো, তোমাদের বলবো তার থেকে কটা সমাধান লেখো, সেটা আমরা গ্রাফ যে টেবিল করেছি সেই টেবিল থেকে লিখে দিতে পারবো, ঠিক আছে? এটা হলো সমাপতিত। এবার পরস্পর অসমান্তরাল কখন হবে, তার জন্য এই দুটো সমান থাকতে হবে। এবার এটা ধরো রয়েছে 100, ঠিক আছে? তখন এই দুটো তো 1/10 1/10ই হবে, কিন্তু এটা কত হয়ে যাবে, c1/c2টা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে -20 বাই, এটা যদি -100 রয়েছে তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 20 একে 20 20 5 100। এটা দেখো নট ইকুয়াল টু হয়ে গেল, সমান হলো না। তার মানে কি সরলরেখা দুটো কি পরস্পর সমান্তরাল, কোনো সমাধান নেই। তাহলে তোমাদের প্রথমে তোমরা দেখবে যে সমীকরণগুলো সাজিয়ে লিখে নিলে, যেরকম দেওয়া থাকবে সবাইকে বাঁ দিকে নিয়ে এসে লিখে নিলে, ঠিক আছে? তারপরে a1/a2 b1/b2 বার করে নিলে। যদি দেখো a1/a2 b1/b2 সমান নয়, তাহলে তো আর আমরা পরের ব্যাপারে যাবো না, c1 এ যাবো না, c1 তে। তখন আমরা প্রথমেই ধরে নেব যে একটাই সমাধান পরস্পর ছেদি অর্থাৎ একটা সমাধান, ঠিক আছে? তারপরে a1/a2 b1/b2 সমান হয়ে গেল, দুটো সমান হয়ে গেল, তখন আমাদের দেখতে হবে ওদের সাথে c1/c2টা সমান নাকি সমান না। যদি সমান হয় তাহলে হচ্ছে সমাধানযোগ্য অসংখ্য সমাধান, ঠিক আছে, সমাপতিত হচ্ছে। আর যদি
সমান না হয় তখন হচ্ছে পরস্পর সমান্তরাল, অর্থাৎ কোনো সমাধান নেই। ঠিক আছে, এইটুকু ব্যাপার যদি তোমরা মাথায় রাখতে পারো, এখান থেকে 5.2 থেকে যতগুলো অঙ্ক রয়েছে একটা অঙ্ক তোমাদের আমাকে করে দিতে হবে না, তোমরা নিজে থেকে করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ভালো করে দেখে নাও, মাথায় ঢুকিয়ে নাও। দেখো তাহলে আমরা কোষে দেখি 5.2 শুরু করি। একের অঙ্কগুলোতে কি বলেছে, নিচে সহসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধান যোগ্য কিনা দেখি ও সমাধান যোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। ঠিক আছে, তো এক্ষেত্রে প্রথমের যে সমীকরণটা রয়েছে, প্রথমের এর যে দুটো সমীকরণ রয়েছে আমরা লিখে নিয়েছি। এবার আমাদের কি দেখতে হবে, প্রথমে আমরা a1/a2 b1/b2 করে নেব। তো a1/a2 কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 2/3 আর b1/b2 হচ্ছে 3/2। তাহলে এরা কি সমান পরস্পর, 2 এর 3 3 এর 2 সম্পূর্ণ আলাদা, তার মানে নট ইকুয়াল। লিখে দিলে, এখানে আর কিচ্ছু লেখা নেই। এবার নিচে লিখবে অতএব সমীকরণ দ্বয় কি হচ্ছে, সমাধান যোগ্য নাকি সমাধান যোগ্য নয়। নট ইকুয়াল টু হলে যেটা প্রথমেরটা ছিল, অর্থাৎ সমীকরণ দ্বয় সমাধান যোগ্য ও একটি সমাধান পাবো, তাই তো, এক্ষেত্রে আমরা একটি সমাধান পাবো। এখানে এইটুকু লিখলেই আমাদের যে প্রথমের পার্টটা যে সমাধান যোগ্য কিনা দেখি, সেটা আমরা এই জায়গা থেকে বুঝে গেলাম। এবার আমাদের সমাধান যোগ্য হলে যে সমাধানগুলো সেগুলো তো বার করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, টেবিল বানাতে হবে। তাহলে এই যে প্রথমের সমীকরণটা, এটাকে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণের জন্য টেবিল বানাবো। দেখো 2x + 3y - 7 সমান হচ্ছে 0। প্রথমে 7টাকে, আর যদি x বার করতে চাই তাহলে ওয়াইটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে 2x সমান কত বলতে পারবো, 2x বাঁ দিকে রয়েছে, 3y আর 7 দুজনকেই ডান দিকে নিয়ে যাব। তাহলে ওদের দুজনের চিহ্ন চেঞ্জ হবে, 3y প্লাস রয়েছে হয়ে যাবে -3y, আর 7 রয়েছে মাইনাস, সেটা হয়ে যাবে +7। বা x সমান কত হবে, x এর সাথে 2 গুণ রয়েছে, 2টা যখন ডান দিকে যাবে তখন হয়ে যাবে কি ভাগ, 3y + 7/2, মানে -3y + 7/2। ঠিক আছে, এবার এটা টেবিল বানিয়ে নিই। x y, এবার আমাদের কি করতে হয় বলতো, y এর একটা এমন মান ধরতে হয় যার জন্য x এর মানটাও একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে প্রথমে দেখো y এর মান 0 ধরলে হবে কি, 0 ধরলে এই জায়গাটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, +7 মানে 7/2, তাহলে হচ্ছে না। 1 যদি ধরি তাহলে -3 × 1 + 7, তার মানে কত হচ্ছে, -3 + 7/2। -3 আর 7 কত হয়, 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4/2, মানে 2 2 এ 4। তাহলে হচ্ছে এখানে, অর্থাৎ আমরা y এর মান ধরলাম 1 আর তার জন্য x এর মান কত পেলাম 2। তাহলে একটা হয়ে গেল 2,1, এখানের বিন্দুটা হচ্ছে 2,1। এরপরে আমরা ধরতে পারি, দেখো -1ও ধরতে পারি। ঠিক আছে, -1 নিলে এই জায়গাটা হয়ে যাবে কত, -1, অর্থাৎ মাইনাস মাইনাসে +3, তার মানে এখানটা +3 + 7 অর্থাৎ 10/2, তার মানে 2 5 এ 10। তাহলে ওয়াইটা -1 ধরলে এখানটা হচ্ছে 5, তার মানে এখানে বিন্দু পাচ্ছি কত, 5, -1। ঠিক আছে, এরপরে আমরা কত নিতে পারি, 2 5 হয়েছে। এবার এখানে আমরা নিতে পারি y এর মান 3 নিতে পারি, 3 নিলে কত হচ্ছে, দেখো 3 নিলে হচ্ছে y যদি 3 হয়, 3 3 এ 9, তার মানে -9 + 7/2, অর্থাৎ উপরটাতে দেখো 7 আর 9, তার মধ্যে 9 বড়, তাহলে বড়র চিহ্ন মাইনাস আর বিয়োগ করলে 2 হয়, 2 1 এ 2, -1 হচ্ছে। তার মানে যদি আমরা y এর মান নিই 3, তাহলে x এর মান হচ্ছে -1, তাহলে এখান থেকে বিন্দুটা পাচ্ছি -1, 3। ঠিক আছে, এখান থেকে 3টে বিন্দু পেয়ে গেলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণটা দেখবো, সেখান থেকে কি বিন্দু পাচ্ছি। দেখো 2 নম্বর সমীকরণটা রয়েছে 3x + 2y - 8 সমান 0। তো এখান থেকে আমরা প্রথমে x বার করে নিই, বা 3x সমান কত হবে, 2y - 8, এটা চলে যাবে ডান দিকে। তাহলে 2y এর চিহ্ন রয়েছে প্লাস, সেটা মাইনাস হয়ে গেল, 8টা রয়েছে মাইনাস, প্লাস হয়ে গেল। বা এখান থেকে x সমান কত, এই যে 3টা রয়েছে সেটা ভাগ হবে এদিকে, 2y + 8/3। ঠিক আছে, এবার এটার জন্য টেবিল বানাবো। x y, এবার দেখো y এর মান কত নেব যার জন্য আমরা x টা পূর্ণ সংখ্যা পাবো। তো প্রথমে দেখো y এর মান যদি 0 নিই, এখানটা হয়ে যাবে 0, 0 + 8/3, মানে 8/3 হচ্ছে না। ঠিক আছে, y এর মান যদি 1 নিই, 1 নিলে দেখো হবে, 1 নিলে হবে -2 + 8/3,
ওয়াই এর মান 1 মানে 1 গুণ করলে -2 হচ্ছে, তাহলে 8 - 2 মানে কত, 6/3, 3 2 6 হচ্ছে। তাহলে আমরা যদি নিয়েছি ওয়াই এর মান কত 1, তখন এক্স এর মান পেলাম 2। ঠিক আছে, এবার এবার আমরা এই মানটা যোগ করে করে নিতে পারি, মানে 4 তো নিতেই পারি, 4 2 8 হবে। তাহলে 4 নিলে কত হবে, ওয়াই এর মান 4 নিচ্ছি, 4 নিলে হচ্ছে 4 2 8, মানে -8 + 8, -8 + 8 মানে কত, 0। 0কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 0 হয়। তাহলে এখানটা 0 হয়ে গেল। এরপর -4ও নিতে পারি, বা নিতে পারি 4 3 7 নিতে পারি, 7 2 14, 7 নিলে কত হবে, দেখো এখানটা যদি 7 নিই, তাহলে 7 আর -2 হচ্ছে -14 + 8/3। তাহলে এবার কত হচ্ছে, 8 এর থেকে 14 মানে হচ্ছে -6/3, 3 2 6 মানে -2 হচ্ছে। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো কত পাচ্ছি, 2, 1, 0, 4 আর -2, 7। ঠিক আছে, এবার এই যে বিন্দুগুলো পেয়েছি, এই দুটো মানে যে বিন্দুগুলো পেয়েছি, এখানে 3টে বিন্দু, এখানে 3টে বিন্দু, সেই বিন্দুগুলোকে আমরা গ্রাফে স্থাপন করি। দেখো, তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিয়েছি, তোমরা গ্রাফে এরকমই নেবে, যে কোনো একটা উলম্ব সরলরেখা, একটা অনুভূমিক সরলরেখা নেবে, তারপর যেখানে ছেদ করবে সেটা হবে মূল বিন্দু। এভাবে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ নাম দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো বিন্দুগুলো স্থাপন করবো। প্রথমে রয়েছে এখানে 2, 1। আচ্ছা, 2, 1 কোথায় হবে, 2, 1 অর্থাৎ প্রথমে এক্স অক্ষ বরাবর 2 ঘর যাবো, 1 2, 1 রয়েছে, তার মানে ওপর দিকে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর, অর্থাৎ এখানে হলো 2, 1। ঠিক আছে, এরপর রয়েছে 5, -1, তাহলে 5, প্রথমে 5, তার মানে এক্স অক্ষ বরাবর ডান দিকে 5 ঘর, 1 2 3 4 5, -1, তার মানে নিচের দিকে হবে -1 এখানে। এবার হচ্ছে -1, 3, -1 অর্থাৎ এখানে হচ্ছে -1, 3, 3 মানে উপর দিকে ধনাত্মক দিকে +3, তার মানে 1 2 3। ঠিক আছে, পেলাম। এবার এই 3টাকে যোগ করলে আমরা যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে প্রথমের যে সরলরেখা সেটা, এটা। এখানে যদিও আমরা ছেদবিন্দু বুঝতেই পারছি, দেখো এখানেও 2, 1 পেয়ে গেছি, ওখানেও 2, 1 পেয়ে গেছি, তার মানে অবশ্যই সমাধান 2, 1 হবে। এবার কত রয়েছে, 2, 1, এটা আমাদের নেওয়া আছে এখানে। 0, 4, প্রথমে 0 রয়েছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। 0, 4, 4 মানে ধনাত্মক সংখ্যা, তার মানে উপর দিকে ওয়াই অক্ষ বরাবর উপর দিকে 4 ঘর, 1 2 3 4, এটা হচ্ছে 0, 4। -2, 7 রয়েছে পরে, দেখো -2, 7, প্রথমে -2, মাইনাস মানে এক্স অক্ষ বরাবর বাঁ দিকে আসতে হবে, তাহলে মাইনাস পাবো, -2 1 2 হয়েছে, 7 উপর দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, এখানে এটা সোজা সোজা এখানে হবে 7। ঠিক আছে, এই 3টাকে যোগ করলে আমরা পাবো দ্বিতীয় সরলরেখাটা। দেখো, তোমরা যখন গ্রাফে করবে ঠিক এরকম দেখতেই দুটো সরলরেখা পাবে, যেটা এই প্রথমেরটা ছিল আমাদের 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। তোমরা নাম দিতে পারো, এটার নাম দেবে এবি আর এটার নাম দেবে সিডি। ঠিক আছে, তাহলে এবার দুটো সরলরেখা পরস্পরকে কোথায় ছেদ করেছে, 2, 1 বিন্দুতে। যেহেতু 2, 1 বিন্দুতে ছেদ করেছে, আমাদের দেখো এরপর কি বলা রয়েছে, সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। আমরা তো প্রথমে লিখেই দিয়েছি যে সমাধানযোগ্য হচ্ছে, তাহলে সমাধানটা কত, তাহলে লিখবো যে নির্ণেয় সমাধান হচ্ছে কত, x সমান 2 আর y সমান হচ্ছে 1। ঠিক আছে, আর তোমরা যেখানে গ্রাফটা করবে সেখানে গ্রাফের ওপর দিকটাতে বা নিচে কোনো একটা জায়গায় লিখে দেবে যে আমরা কি ধরছি, এক্স অক্ষ বরাবর ধনাত্মক, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1 ঘর সমান হচ্ছে 1 একক, কারণ আমরা এখানে 0-র পরে 1ই নিয়েছি। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর একই জিনিস, যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1 ঘর সমান হচ্ছে 1 একক। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা করবো বি এরটা। দেখো, বি এর অঙ্কটাতে কি রয়েছে, আমাদের ডান দিকে সেগুলো রয়েছে, তো সেটাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি পাবো, এখানে পাবো 4x - y - 11 সমান 0, আর পরেরটা কি রয়েছে, -8x + 2y, আর -22 ডান দিকে রয়েছে, তাকে বাঁ দিকে নিয়ে আসলে হচ্ছে +22 সমান 0। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের দুটো সমীকরণ। এবার আমাদের দেখতে হবে a1/a2 b1/b2। তো a1/a2 কত হচ্ছে, 4/-8, b1/b2 কত হচ্ছে, -1/2। দেখো অনুপাত কিন্তু সমান পেয়ে গেছে, এখানে 4 1 4, 4 2 8, মানে এটাও -1 2, এটাও -1 2, দুটো সমান হয়ে গেছে।
যখনই দুটো সমান হয়ে যাচ্ছে তার মানে আমাদের C1/C2 তে যেতে হবে। C1/C2 কত রয়েছে? এখানে রয়েছে -11/22। 11 একে 11, 11 দুয়ে 22। C1/C2 ও সমান হয়ে গেল। তার মানে আমরা কোনটা পাচ্ছি? A1/A2 সমান B1/B2 সমান C1/C2। তো এক্ষেত্রে কি বলতে পারি? কতগুলো সমাধান রয়েছে? সমাধান যোগ্য অবশ্যই, যেহেতু এখানে A1/A2 তিনটে সমান হয়ে গেছে, সমাধান যোগ্য, এবং তার সাথে কি অসংখ্য সমাধান পাবো, একটার উপর একটা সমাপতিত হচ্ছে। তাহলে এখানে লিখবো সমাধান যোগ্য। প্রথমে সমাধান যোগ্য কিনা বলেছে, এবং অসংখ্য সমাধান পাওয়া যাবে, অসংখ্য সমাধান পাওয়া যাবে। এবার আমাদের সমাধানের জন্য কি করতে হবে? টেবিল বানাতে হবে। তো দেখো, প্রথমে সমীকরণটা রয়েছে কত? 4x - y - 11 সমান হচ্ছে 0। বা প্রথমে এখান থেকে আমরা দেখো y বার করবো, কারণ y এর কোনো সহগ নেই। যদি দেখো যে কারো সহগ নেই, তখন সেটাকে বাঁ দিকে রাখা সুবিধে। তো আমরা কি করব? y-টাকে রাখছি বাঁ দিকে, -y সমান, এরা ডান দিকে চলে গেলে কি হবে? 4x রয়েছে প্লাস, ডান দিকে চলে গেলে হবে -4x, আর 11 মাইনাস রয়েছে, ডান দিকে চলে গেলে হবে +11। বা এখান থেকে y সমান বলতে পারি 4x - 11। কি করলাম দেখো, এই লাইনটা তো বুঝতে পারলে যে ওদেরকে ডান দিকে পাঠালাম। এখানে করেছি কি, মানে এই যে সমীকরণটা, এর প্রত্যেকটা পদকে আমরা মাইনাস দিয়ে গুণ করেছি, বা মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছি। মানে বাদ মনে করতে পারো যে আমরা চিহ্নগুলো পাল্টে দিয়েছি। তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শুধু ওয়াই পেলাম। এখান থেকে আমাদের কি টেবিল বানাতে সুবিধা হবে। তাহলে টেবিলটা কি হবে দেখো, এখানে এক্স ওয়াই। ঠিক আছে, এবার এক্ষেত্রে কি বলতো, তুমি এক্স এর যে কোনো মান ধরতে পারো, তার জন্য ওয়াই এর মান পেয়ে যাবে, কারণ কিছু দিয়ে ভাগ করার নেই। তাহলে আমরা প্রথমে এক্স এর মান নিচ্ছি 0। এক্স এর মান 0 নিলে 4 0 0 আর -11, তার মানে ওয়াই এর মান হয়ে গেল -11। এরপরে এক্স এর মান নিচ্ছি 1। এক্স এর মান 1 নিলে কত হচ্ছে? 4 একে 4 -11, মানে 11 থেকে 4 বিয়োগ, আর যেহেতু 11টা বড় তাই চিহ্ন হবে মাইনাস। ঠিক আছে, আর 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 7 হয়, -7। এবার এক্স এর মান নিচ্ছি 2। 2 নিলে কত হবে? 4 2 8 -11। 8 -11 মানে 8 এর থেকে 11 বিয়োগ, তাহলে আবার 11 বড়, তার জন্য চিহ্ন মাইনাস, আর 8 এর থেকে 11 বিয়োগ করলে হয় 3। 9 10 11। ঠিক আছে, একটা হয়ে গেল। এবার আর একটা সমীকরণ কি রয়েছে? -8x প্লাস 2y সমান -22 রয়েছে। এখান থেকে আমাদের যে কোনো একটা বার করলেই হবে। বা আচ্ছা দেখো, এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা কিন্তু পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাই সেটা পরেও করতে পারি। প্রথমে 2y সমান লিখি, 2y সমান হচ্ছে 8xটা ডান দিকে চলে গেলে হবে, মাইনাস ছিল তার মানে +8x -22। বা এবার সবাইকে 2 দিয়ে ভাগ করবো। দেখো 2y/2 সমান হচ্ছে 8x - 22/2। 2 2 কেটে গেল। বা y সমান হচ্ছে কত? 2 4 এ 8, 4x - 11। তার মানে আমরা ঠিক এই সমীকরণটাই পেলাম। তাহলে এটার থেকে টেবিল বানালে কি পাবো? টেবিলটা একদম একই রকম পাবো, তাই তো? এখানে এক্স ওয়াই আমরা 0 -11 পেলাম, 1 -7 পেলাম, 2 -3 পেলাম। ঠিক আছে, এবার এটার জন্য আমাদের বানাতে হবে কি? লেখচিত্র। লেখচিত্রের জন্য কি করবো দেখো, এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ তোমরা নেবে। এক্ষেত্রে তো একটাই পাবো আমরা, একটাই, অর্থাৎ সরলরেখা পাবো। প্রথমে রয়েছে 0, -11। 0 অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের কোনো ঘর যাওয়ার দরকার নেই, তাই তো? আর ওয়াই অক্ষ বরাবর যেতে হবে মাইনাস, অর্থাৎ নিচের দিকে 11 ঘর। তাহলে 0, -11 কোথায় হবে? 0 এখানে, তারপরে 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এখানে হচ্ছে 0, -11। এরপরে হচ্ছে 1, -7। 1 অর্থাৎ এক্স অক্ষ বরাবর 1 ঘর। 1, -7 অর্থাৎ 1 2 3 4 5 6 7, এখানে 1, -7। এবার 2, -3, তাহলে 2 এখানে, -3 অর্থাৎ 1 2 3 এখানে। ঠিক আছে, তাহলে একদম খুব কাছাকাছি হচ্ছে সরলরেখাটা। এইভাবে সরলরেখাটা পাচ্ছি আমরা। ঠিক আছে, এই যে সরলরেখাটা পেলাম, এটা হলো 1 নম্বর সরলরেখা। এবার তোমরা যখন পরেরটা করবে তখন সেই একই সরলরেখা পাবে, এখানেই আর একটা সরলরেখা পেয়ে যাবে, এবি সরলরেখা যেটা।
তাহলে এক্ষেত্রে কি, দেখো এখানে বলেছে যদি অসংখ্য সমাধান পাই, যেহেতু আমরা তো এখানেই বলে দিয়েছি যে অসংখ্য সমাধান পাবো, সেক্ষেত্রে আমাদের 3টি সমাধান লিখতে বলেছে, তাই তো? যদি অসংখ্য সমাধান হয়, সমাধান যোগ্য যদি হয়, একটা সমাধান পাই তাহলে একটাই লিখবো, যেটা আগেরটাতে লিখলাম 2, কিন্তু অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি, অর্থাৎ আমরা এগুলো লিখবো। তাহলে নির্ণেয় সমাধান কি হবে? লিখবে নির্ণেয় সমাধান হচ্ছে জোড়াতে জোড়াতে লিখবে x সমান 0, y সমান -11, তারপরে লিখবে x সমান 1, y সমান -7, আর x সমান 2, y সমান -3। ঠিক আছে, দেখো এরপরে সি এর অঙ্কটাতে কি রয়েছে, এখানে রয়েছে 7x + 3y সমান 42, আর একটা রয়েছে 21x + 9y সমানও 42 রয়েছে। ঠিক আছে, তো প্রথমে আমরা a1/a2, b1/b2, c1/c2 দেখে নিই। এটা কত হচ্ছে? 7/21, এটা হচ্ছে 3/9, আর c1/c2 হচ্ছে 42/42। দেখো কাটাকাটি করলে পাচ্ছি 7 একে 7, 7 3 21, এটা 3 একে 3, 3 3 9, আর এটা তো কাটাকাটি হয়ে 1/1। তাহলে এটা 1/3, 1/3, 1/1। তার মানে কি? তার মানে আমাদের এই দুটো সমান, আর এটা হচ্ছে অসমান। অর্থাৎ কোনটা হচ্ছে? a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/b2, মানে যেটা আমরা শেষে পেয়েছিলাম, নট ইকুয়াল টু c1/c2। অর্থাৎ কি, এক্ষেত্রে কিন্তু আমরা কোনো সমাধান পাবো না। তাহলে কি লিখবো? সমাধান যোগ্য নয়, এটা সমাধানযোগ্য নয়। ঠিক আছে, সমাধানযোগ্য নয় মানে কোনো সমাধান পাবো না। কিন্তু আমাদের এবার লেখচিত্রটা অঙ্কন করতে হবে, তার জন্য টেবিল বানাতে হবে। তাহলে প্রথম সমীকরণটা কি রয়েছে দেখো, এটা রয়েছে 7x + 3y সমান 42, বা 7x সমান কত হবে? 42 - 3y, বা x সমান কত হবে? 42 - 3y বাই 7। 7টা নিচে চলে এলো। এবার এটার জন্য আমরা টেবিল বানাবো। দেখো x y, y এর মান নেব এমন যাতে x টা পূর্ণ সংখ্যা হয়। তো y এর মান যদি আমরা 0 নিই, দেখো এখানে 0 নিলে পাবো, এখানটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, 7 6 42। ঠিক আছে, একটা 0 পেলাম। এরপরে আমরা y এর মান নিতে পারি 7, কারণ 0 সাথে 7 যোগ করলে 7 কি বলেছে, এখানে যে মানটা নেব তার পরের মানটার জন্য আমরা এটা, এই মানটা যেটা নিয়েছি তার সাথে এই নিচের হরটা যোগ করে যেটা পাই সেটাই লিখলে চলে। তাহলে 7 হলে কত হচ্ছে? 7 3 21, অর্থাৎ কি 42 - 21/7, আর 42 থেকে 21 বিয়োগ করলে হয় 21/7, অর্থাৎ 7 3 21। তাহলে এখানটা হয়ে গেল 3। আর পরেরটা নিতে পারি, দেখো 14। 14 নিলে একদম খুব সহজে হয়ে যাবে। ওয়াইতে 14 নিলে কত হচ্ছে? 14 3 হয় 42, তার মানে উপরটা হচ্ছে 42 - 42 মানে 0, আর 0কে 7 দিয়ে ভাগ করলে 0 হয়। ঠিক আছে, একটা টেবিল হয়ে গেল, ওখান থেকে বিন্দু পেয়ে গেলাম। পরেরটা রয়েছে 21x + 9y সমান 42, বা এখান থেকে 21x সমান কত হবে? 42 - 9y, বা x সমান কত হবে? 42 - 9y বাই 21। এবার দেখো এটার জন্য টেবিল বানাবো। x y, ঠিক আছে। এবার দেখো প্রথমে y এর মান 0 নিচ্ছি, এটার ক্ষেত্রে 0 নিলে কত? এখানটা 0 হয়ে গেল, 21 2 এ হচ্ছে 42। ঠিক আছে, 2,0। এরপর দেখো y এর মান নিতে পারি 7। 7 নিলে কত হবে? 42 মাইনাস 9 সাথে হয় 63/21, ওপরটা বিয়োগ করলে আমরা পাবো -21/21, তার মানে কাটাকাটি করলে কত হচ্ছে? -1। ঠিক আছে, তাহলে x এর মান পেলাম -1। এরপরে এখানে y এর মান নিতে পারো 14। 14 নিলে কত হবে? এখানটা 14 9 গুণ করতে হবে, 9 4 36, আর 9 কে 9 10 11 12 126 হচ্ছে। তাহলে 42 থেকে 126 বিয়োগ করলে কত হয়? 4 আর 8 84, -84/21। 21 4 হচ্ছে 84, তাহলে এখানটা হচ্ছে -4। তাহলে বিন্দুগুলো কি পাচ্ছি? 2, 0, -1,7 আর -4, 14। ঠিক আছে, আর এখানে বিন্দুগুলো কি পেয়েছি? 6, 0, 3, 7 আর 0, 14। তো এরপরে এগুলোকে যখন তোমরা গ্রাফে স্থাপন করবে, এরকম x অক্ষ y অক্ষ করে করবে, তখন দেখবে দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কি, এক্ষেত্রে কোনো সমাধান নেই। তো সেই গ্রাফটা তোমরা করে দেখিয়ে দিও এই বিন্দুগুলো বসিয়ে, বা তোমরা চাইলে অন্য বিন্দুও নিতে পারো। সেখান থেকে দেখবে সমান্তরাল হচ্ছে, অর্থাৎ কোনো সমাধান নেই, যেটা আমরা লিখে দিয়েছি এখানে। এটা তোমরা নিচে আরেকবার লিখে দেবে যে অতএব কোনো সমাধান নেই। ঠিক আছে, দেখো এবার আমরা করব 1 এর ডি এর অঙ্কটা।
ঠিক আছে। তো এটার জন্য প্রথমে কি a1/a2 b1/b2 দেখে নিই। দেখো a1/a2 হচ্ছে 5/5, b1/b2 হচ্ছে 1/5। ব্যাস, এরা কিন্তু সমান নয়, পরস্পর সমান নয়, অর্থাৎ এই অঙ্কটা হচ্ছে আবার একের অঙ্কটার মতো। ঠিক আছে, তার মানে এখানে কি লিখবো, অতএব সমাধান যোগ্য বা সমীকরণ দ্বয় সমাধান যোগ্য লিখবে এবং একটি সমাধান পাবো, একটি সমাধান পাবো। ঠিক আছে, হলো। এবার আমাদের টেবিল বানাতে হবে, যার জন্য আমাদের বিন্দু চাই। ঠিক আছে, মানে বিন্দু চাই, তার জন্য টেবিল বানাতে হবে। তাহলে কত রয়েছে, 5x + y সমান রয়েছে 13। এখান থেকে আমরা ওয়াইটা বার করবো। দেখো y সমান হচ্ছে 13 - 5x। তার জন্য তখন আর কিছু ভাগ হচ্ছে না, এই জন্য যার সহগ থাকে না তাকে বাঁ দিকে লিখলে সুবিধা হয়। তাহলে এখানে x y নিয়ে নি, x y। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা x এর মান নেব, তার জন্য y এর মান পাবো। দেখো x এর মান 0 নিতে পারি, x এর মান 0 নিলে এই পুরোটা 0, আর 13 থেকে 0 বিয়োগ করলে হয় 13। এবার x এর মান আমরা নিচ্ছি 1, 5 একে 5, আর 13 থেকে 5 বিয়োগ করলে কত হয় 8। x এর মান নিচ্ছি 2, 5 2 10, 13 থেকে 10 বিয়োগ করলে হয় 3। তাহলে বিন্দুগুলো পেয়ে গেলাম 0, 13, 1, 8, 2, 3। এবার পরে রয়েছে 5x + 5y সমান 12, বা 5y সমান হচ্ছে কত, 12 - 5x। 5x ডান দিকে চলে গেল, বা এখান থেকে y সমান কত, 12 - 5x/5। ঠিক আছে, এটার জন্য টেবিল বানাবো। দেখো x y, দেখো এবার এখানে x এর এমন মান আমরা নিই যার জন্য y-টা পূর্ণ সংখ্যা পাই। ঠিক আছে, কিন্তু এখানে তোমরা x এর মান 0 থেকে শুরু করে 1 2 3 4 করে যত দূরই বসাও না কেন, এখানে কিন্তু x এর কোনো মানের জন্য y এর মান পূর্ণ সংখ্যা পাবো না। তো তার জন্য কি, এখানে যেহেতু পূর্ণ সংখ্যা পাবো না, তো সেই হিসেবে আমাদের ভগ্নাংশই নিতে হবে, আর সেটা মোটামুটি গ্রাফে আন্দাজে বসাতে হবে যাতে কাছাকাছি হয় আর কি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা x এর মান নিতে পারি 0। x এর মান 0 হলে y এর মান হবে 12/5। 12/5 মানে কি, দেখো 12/5 মানে হচ্ছে 5 2 10, 2 পূর্ণ 2 এর 5, অর্থাৎ তোমরা যে 2 আর 3 এর ঘরটা থাকবে তার মোটামুটি এই দিকে করে নেবে, 2 এর দিকে করে একটু। ঠিক আছে, 2 পূর্ণ 2 এর 5 মানে। আচ্ছা, এরপরে আমরা x এর মান নিতে পারি 1। x এর মান 1 নিলে এখানটা হচ্ছে 5 একে 5, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 7/5 হচ্ছে এটা, 7/5। এবার x এর মান আমরা নিতে পারি 2, 2 নিলে এখানে হচ্ছে 12 - 5 দিয়ে 10, 10 হচ্ছে মানে 2 এর 5। ঠিক আছে, তো সাধারণত এরকম যার জন্য ভগ্নাংশ আসবে x বা y এর মান, সেরকম অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে না। ঠিক আছে, আর যদি আসে তোমরাও সেরকম গ্রাফে করবে। কি করবে, দেখো এই বিন্দুটার জন্য আমি শুধুমাত্র এই সরলরেখাটা এঁকে দেখাচ্ছি একটু। এখানে আমরা হচ্ছে এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে কিন্তু 0-র পরে 1টা নেব না, 0-র পরে যে ঘরটা মোটা রয়েছে, একটু 5 ঘর রয়েছে, সেটাকে আমরা নেব 1। ঠিক আছে, এখানে 1 2 3, একটু দূরে দূরে নেবো আর কি, 4 5, এদিকে ওরকম 1 2 3 4 5 হবে। তো এবার দেখো প্রথমে রয়েছে 0,12/5। তো 0 মানে কি, প্রথমে x অক্ষ বরাবর কোনো দিকে যাওয়ার দরকার নেই, 0,12/5 মানে y অক্ষ বরাবর 12/5 মানে হচ্ছে 2 পূর্ণ 2 এর 5। তো তোমরা প্রথমে 1 2 গেলে, তারপরে এই মাঝের ঘরটাকে ছোট ছোট মোটামুটি 5টা ঘর ধরে নেবে, যে 2 পূর্ণ 2 এর 5 মানে কি, এটা আমরা ভাবো বাস্তব সংখ্যাতে শিখেছি, যেভাবে আমরা বাস্তব সংখ্যাতে বসাতাম বিন্দুকে। তাহলে এখানে 2 পূর্ণ 1 এর 5, 2 এর 5, 3 এর 5, 4 এর 5, 5 এর 5 মানে এই 3 ঘরটা, তার মানে 1 এর 5, 2 এর 5, মোটামুটি এই বিন্দুটাকে ধরলে 0,12/5। তারপরে হচ্ছে 1,7/5। তো 1,7/5 মানে কত, 7/5 মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 1 পূর্ণ 2 এর 5। তাহলে 1, 1 পূর্ণ 2 এর 5, তার মানে এখানে 1 ঘর, 2 এর 5 মানে 1 পূর্ণ 2 এর 5 মানে এই বিন্দুটা হবে, এরকম বিন্দু। ঠিক আছে, 1 এর একটু পরে তারপরে হচ্ছে 2, 2 এর 5। তাহলে 2 মানে x অক্ষ বরাবর 2 ঘর গেলাম, তারপরে 2 এর 5, দেখো তারপরে 2 এর 5 মানে কি, সেটা 1 এর থেকেও ছোট। তাহলে 1 এর থেকে ছোট মানে কি, 2, 2 এর 5 মানে দেখো 2, 1 মানে এরকম জায়গাতে হবে, তার মোটামুটি 5 ভাগে ভাগ করে, এই যে 1 2 3 4, এটা হচ্ছে 5, তার মানে এই ঘরটা যেটা 2 এর 5 আর কি, 1 এর 5 এর ঠিক পরেরটা, সেটা হবে আমাদের 2 এর 5। দেখো এই তিনটে দেখে বুঝতে পারছো যে এটা একটা সরলরেখাতেই আসবে, তোমাদের গ্রাফে করলে তো একদম সরলরেখাই আসবে। ঠিক আছে, তো এরকম আন্দাজেই তোমরা করবে মোটামুটি, এটা কিন্তু তোমাদের ভুলও দেবে না, এমন নয় যে নাম্বার সেখান থেকে পাবে না, যেহেতু ভগ্নাংশ রয়েছে আমরা সেরকমই করবো, তাই না?
তাহলে এই যে অঙ্কটা হলো এটা হলো 1-এর ডি এর অঙ্কটা। তাহলে আজকে আমরা কষে দেখি 5.2 থেকে 1-এর দাগের সমস্ত অঙ্কগুলো করে নিলাম। পরের দিন আমরা করবো 2-এর অঙ্কগুলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।